ভারতকে চ্যালেঞ্জ করে শ্রীলঙ্কার দায়িত্ব নিলেন চীন ঘনিষ্ঠ দিশানায়েকে। অস্বস্তিতে দিল্লি। শ্রীলঙ্কার নির্বাচনে বড় দলগুলোর পরাজয় কেন? নয়া প্রেসিডেন্ট কি পারবে অর্থনীতিকে চাঙ্গা করতে? গাজার পর এবার লেবাননেও ইসরায়েলের নৃশংস আগ্রাসন, হত্যা করা হলো 200-রও বেশি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। প্রতিবেশী দেশ ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন চীন ঘনিষ্ঠ বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমারা দিশানায়েকে। বাংলাদেশ, মালদ্বীপ ও পাকিস্তানের পর এবার শ্রীলঙ্কার সাথেও ভারতের বৈরী সম্পর্কের আশঙ্কা করা হচ্ছে। শ্রীলঙ্কার ইতিহাসে প্রথম বামপন্থী এই নেতা ভারতের জন্য বেশ অস্বস্তিকর হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ফলে এই অঞ্চলে আরও নিঃসঙ্গ হয়ে পড়তে পারে ভারত। সেক্ষেত্রে নিজ স্বার্থ রক্ষায় শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর সাথে কূটনৈতিকভাবে ভারতকে ভালো সম্পর্ক রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মীর ফজলে রাব্বি, ডেস্ক রিপোর্ট। ছোট্ট দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন, প্রার্থী ৩৮ জন, কিন্তু কেউই পেলেন না শতকরা 50% ভোট। ফলে দেশটির ইতিহাসে এই প্রথমবার ভোট গণনা গড়ালো দ্বিতীয় দফায়। এরপর প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হলো অনুরা কুমারা দিশানায়েকের নাম। যেই দিশানায়েকের দল ন্যাশনাল পিপলস পাওয়ার ক্ষমতা তো দূরে থাক, এর আগে বিরোধী দলও ছিল না। আর তাই হয়তো দিশানায়েকের এই চমক দেখানো জয়কে অভিহিত করা হচ্ছে রাজনৈতিক ভূমিকম্প হিসেবে। 2022 সালে যুগান্তকারী অভ্যুত্থানের মাধ্যমে শক্তিশালী রাজাপাকসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শ্রীলঙ্কায় বিশ্বস্ত মিত্র খুঁজে আসছিল চীন। সেই বিবেচনায় ভারত বিরোধী মনোভাব পোষণকারী দিশানায়েক ছিলেন চীনের পছন্দের তালিকায়। দিশানায়েকের জয়ের মধ্য দিয়ে শ্রীলঙ্কা প্রথমবারের মতো পেল শক্তিশালী বামপন্থী মতাদর্শের নেতৃত্বাধীন সরকার। আর উপমহাদেশের ভূ রাজনীতির চালে আবারও পিছিয়ে পড়ল ভারত। বিশ্লেষকদের মতে শ্রীলঙ্কায় দিশানায়েকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভারত এ অঞ্চলে আরও নিঃসঙ্গ হয়ে পড়তে পারে। পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক চিরবৈরী। বাংলাদেশের প্রেক্ষাপটে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক মসৃণ নয়। মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চীনপন্থী মোহাম্মদ মুইজু। আর এবার শ্রীলঙ্কায়ও চীনপন্থী দিশানায়েকে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। ফলে স্বাভাবিকভাবেই ভারতের কপালে আরও একটি চিন্তার রেখা যোগ হবে। শ্রীলঙ্কার রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর তামিল বিদ্রোহী গোষ্ঠী। তবে শ্রীলঙ্কার অনেক রাজনীতিকের মতো দিশানায়েকও ছিলেন তামিল বিদ্রোহীদের বিপক্ষে। বিদ্রোহীরা শ্রীলঙ্কার বাইরে আলাদা রাষ্ট্র চাইছে এমন অভিযোগে তাদের দমনের ব্যাপারে পূর্ণ সমর্থন দিয়েছিলেন তিনি। অনেকেই মনে করেন দিশানায়েকে সম্পূর্ণরূপে সিংহলি বৌদ্ধ প্রাধান্যকে মেনে নিয়েই রাজনীতি করছেন। ফলে তার বিরুদ্ধে সমালোচনাও কম নয়। রাজনীতিতে অনেকটাই নতুন মুখ দিশানায়েকের উত্থানের গল্প রূপকথার মতোই। 1968 সালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে 177 কিলোমিটার দূরের অনুরাধাপুরা জেলার থামবুত্তে গ্রামে জন্ম দিশানায়েকের। গ্রামীণ মধ্যবিত্ত এক পরিবারে জন্ম নেওয়া দিশানায়েকে কেলানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক করেছেন। তবে ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের চেয়ে নিজেকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করে জনমত আদায়ে সক্ষম হয়েছেন বামপন্থী এই নেতা। সময়ের সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার দুর্নীতি ও দুর্বল শাসনের কঠোর সমালোচক হিসাবে খ্যাতি অর্জন করেন তিনি। 1995 সালে যোগ দেন জনতা বিমুক্তি পুরামুনার জেভিপি দলে। 2014 সালে জেভিপির নেতা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন দিশানায়েকে। পরবর্তীতে 2015 থেকে 2018 সাল পর্যন্ত দেশটির সংসদে প্রধান বিরোধী দলীয় হুইপ হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। জেভিপির বিরুদ্ধে দেশটিতে সহিংস রাজনীতিতে জড়ানোর ইতিহাস রয়েছে। দায়িত্ব নেওয়ার পর দলের ভাবমূর্তি ফেরানোর চেষ্টায় বিভিন্ন ধরনের পদক্ষেপ নেন তিনি। বিশ্লেষকদের মতে দিশানায়েকে সমাজের বিভিন্ন অংশের মধ্যে এক বৃহত্তর জোট গড়ে তুলতে পেরেছেন। আর এটি তাকে জয়ের পথ তৈরি করে দিয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে বড় রাজনৈতিক দলগুলোকে পেছনে ফেলে ছোট বামপন্থী দলের এই উত্থানকে লঙ্কান জনগণের পরিবর্তনের পক্ষের মত বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, লঙ্কান জনতা এখন আর পুরনো দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলগুলোকে চায় না। শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ায় নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট।
সত্যি লঙ্কান জনগণের জন্য এটি একটি বড় চমক। প্রভাবশালী ও বড় রাজনৈতিক দলগুলোকে পেছনে ফেলে ছোট বামপন্থী দলের এই নেতার ক্ষমতায় যাওয়ার উত্থান অনেকটা সিনেমার গল্পের মতোই। কিভাবে সম্ভব হলো এমনটা? কেন ডান ও বামপন্থী নেতাদের উপর আস্থা না রেখে বামপন্থী নেতা অনুরা কুমার দিশানায়কে ও তার জোট এনপিপির উপর ভরসা করল লঙ্কান জনতা? তার এই বিজয় কি বার্তা দিল শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোকে? উত্তরে বিশ্লেষকরা বলছেন, এমন এক সময় নিজ দেশের হাল ধরেছেন তিনি যখন অর্থনৈতিক বিপর্যয় ভয়াবহ, তলানিতে গিয়ে ঠেকেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, চরম দুর্নীতির কারণে অচল অবস্থা গোটা শ্রীলঙ্কায়। ডান ও মধ্যপন্থী নেতাদের দুর্নীতির কারণে চরম বিপর্যস্ত লঙ্কান অর্থনীতিকে বাঁচাতে তাই দেশটির জনগণ এবার বেছে নিলেন বামপন্থী নেতা অনুরা কুমার দিশানায়কে। বিশ্লেষকরা বলছেন, 2 বছর আগের এই অর্থনৈতিক বিপর্যয়ই লঙ্কান জনগণের মনোজগতে আমূল পরিবর্তন নিয়ে এসেছে। আগের দুর্নীতিগ্রস্ত সরকারগুলোর প্রতি জনগণের চরম অনীহা তৈরি হয়েছে, তাই তারা এখন পুরনো রাজনৈতিক দলগুলোকে বাতিল করে পরিবর্তনের পক্ষে। বিশ্লেষকরা বলছেন, স্বাভাবিক সময়ে নির্বাচন হলে এতটা ভোট পেতেন না 55 বছর বয়সী এই নেতা। তার প্রমাণ 2019 সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র 3 ভাগ ভোট পেয়েছিলেন তিনি। তবে এবার দেশের দুর্নীতির সংস্কৃতি নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে জনমনে এক বড় আস্থা অর্জন করতে পেরেছেন ভারত বিরোধী ও চীন ঘনিষ্ঠ হিসাবে পরিচিত নয় প্রেসিডেন্ট দিশানায়কে। এরই মধ্যে নির্বাচনের ফল ঘোষণার পরদিনই সোমবার সকালে শপথ নেন তিনি। তবে চমক দিয়ে ক্ষমতায় আসলেও অনুরা কুমারা দিশানায়কের সামনে রয়েছে পাহাড়সম চ্যালেঞ্জ। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট কাটিয়ে দুর্নীতি নির্মূল করে এবং অভ্যন্তরীণ রাজনীতিকে নতুন করে ঢেলে সাজানোর চ্যালেঞ্জ এখন তার সামনে। দিশানায়কে কি পারবেন এই চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগণের আস্থার প্রতি সম্মান জানাতে, নাকি ব্যর্থতার দায় মাথায় নিয়ে চলে যেতে হবে তাকে? এরই মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই দিশানায়কে দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে নতুন ইতিহাস গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনে তার এই জয়কে দুর্নীতির বিরুদ্ধে লঙ্কান জনগণের কঠোর মনোভাবের বহিঃপ্রকাশ হিসাবে দেখা হচ্ছে। ভঙ্গুর ও বিপর্যস্ত লঙ্কান অর্থনীতিকে স্বাভাবিক করতে তিনি শ্রীলঙ্কার ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে পরামর্শ করে যে কোনো পরিবর্তন আনতে চান নতুন প্রেসিডেন্ট। চীনের 700 কোটি ঋণ পরিশোধের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। শ্রীলঙ্কার উচ্চ মূল্যস্ফীতি, জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয় ও দারিদ্রতা দূর করতে এরই মধ্যে কয়েকটি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন নয়া প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে। আমাদের দেশের আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন। বিভিন্ন দেশের মধ্যে মতপার্থক্য এবং বিভাজন থাকলেও আশা করি আমরা সবার সাথে ভালো সম্পর্ক ধরে রাখতে পারবো। আমরা এমন কোনো রাষ্ট্র নই যাকে অন্যরা এড়িয়ে চলবে। আমরা সামনে এগিয়ে যেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে হাত মিলিয়ে চলতে চাই। এটি অর্জনের জন্য যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে আমরা দ্বিধা করব না। তিনি তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন ঘটিয়ে নতুন 25টি বাণিজ্যিক অঞ্চল তৈরি করে পর্যটন খাতের আরও উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করে শ্রীলঙ্কার অর্থনীতিকে আবারও চাঙ্গা করতে চান। সেক্ষেত্রে দেশটির সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয়ের খাত এই পর্যটন খাতের উপর নয় প্রেসিডেন্ট বেশি জোর দেবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে শুধু অর্থনীতি নয়, অনুরার জন্য আরও একটি বড় চ্যালেঞ্জ হবে অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা। বিশেষ করে দেশের তামিল সংখ্যালঘুদের কাছে তার সরকারকে গ্রহণযোগ্য করে তোলা। কেননা 2009 সালের গৃহযুদ্ধের সময় তামিল টাইগার বিদ্রোহীদের দমনে তিনি সোচ্চার ছিলেন। তবে এবার সিংহলি তামিল মুসলিমদের নিয়ে একসাথে রাষ্ট্র গঠনের কাজ করতে চান বলে ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার নয়া প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ফিলিস্তিনের গাজার পর নতুন যুদ্ধক্ষেত্র হিসেবে এবার লেবানন জুড়ে দফায় দফায় নৃশংস বিমান হামলা চালিয়ে 200-রও বেশি লেবানিজ নাগরিককে হত্যা করেছে ইসরায়েল। এতে আহত হয়েছে 750-রও বেশি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের হামলায় নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তারা লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর অন্তত 300 ঘাঁটি লক্ষ্য করে 400টি বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী লেবাননের জনগণকে নিজেদের নিরাপত্তার স্বার্থে হিজবুল্লাহর অবস্থান থেকে দূরে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। অস্ত্র লুকিয়ে রাখতে হিজবুল্লাহ যেসব আবাসিক ভবন ব্যবহার করেছে সেসব ভবন থেকে বাসিন্দাদের দূরে থাকতেও বলেছে ইসরায়েলি বাহিনী। বর্বরী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো। এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধক্ষেত্র তৈরির পাশাপাশি বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এদিকে প্রতিদিনের মতো সোমবারও গাজায় হামলা চালিয়ে অন্তত
14 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে ভূখণ্ডটিতে হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে 41,431। প্রায় এক বছর ধরে গাজা সহ পশ্চিম তীরের বিভিন্ন স্থানে গণহত্যা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। গাজার দেইর আল বালা শহরে নতুন করে বিমান হামলা চালিয়ে এক মা ও তার 3 সন্তানকে হত্যা করেছে তারা। হামলা হয়েছে নুসাইরা শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপরও। কাফর কাসিম স্কুলে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে 7 ফিলিস্তিনি। এর আগে শনিবার গাজা শহরের জেইটন স্কুলে হত্যার শিকার হয় অন্তত 21 ফিলিস্তিনি। এ নিয়ে চলতি মাসে গাজার 21টি স্কুলে বোমা হামলা চালিয়ে অন্তত 300 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এসব স্কুলে হামাসের উপস্থিতি থাকার দাবি করে আসছে ইসরায়েল, যদিও সত্যতা নিশ্চিত করতে পারেনি নেতানিয়াহু প্রশাসন। জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনি সংকট নিয়ে চীনকে সরব ভূমিকায় দেখতে চায় আরব দেশগুলো। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও চীন ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলে মনে করছে আরব দেশগুলো। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন। 5 দিন ব্যাপী এবারের অধিবেশনে আলোচনার কেন্দ্রে থাকবে গাজা যুদ্ধ ও ফিলিস্তিন সংকট। এই ইস্যুকে ইতিবাচক দিকে নিতে চীন অন্যতম প্রধান ভূমিকা রাখবে বলে আশা করছে আরব দেশগুলো। এর আগে জুলাইয়ের শেষ দিকে চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে ঐতিহাসিক একটি চুক্তিতে পৌঁছায় হামাস, ফাতাহ সহ ফিলিস্তিনের 14টি রাজনৈতিক গোষ্ঠী। চুক্তি অনুসারে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভাজন দূর করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার অঙ্গীকার করে তারা। যুদ্ধ পরবর্তী গাজার শাসনভার একটি সমন্বিত জাতীয় সরকারের কাছে হস্তান্তরের ব্যাপারেও একমত হয় গোষ্ঠীগুলো। গুরুত্বপূর্ণ ওই চুক্তিকে সাধুবাদ জানায় আরব দেশগুলো। তারা বলে এর ফলে হামাস ও ফাতার মধ্যে 17 বছরের বিভাজন দূর হবে এবং শান্তি ও সুরক্ষার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে মধ্যপ্রাচ্য। চুক্তিটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেন জেরুজালেম ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক আয়মান রিজিব। ওই চুক্তিতে পৌঁছাতে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে বেইজিং। কৌশলগতভাবেই ফিলিস্তিনিদের সমর্থন করে চীন। তারা ফিলিস্তিনের বিবদমান গোষ্ঠীগুলো এক হওয়ার ক্ষেত্রে যে অচল অবস্থা ছিল তা দূর করতে সক্ষম হয়েছে। ওই চুক্তির ধারাবাহিকতায় একটি স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার ক্ষেত্রেও চীন অগ্রগামী ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ মধ্যপ্রাচ্যের কূটনীতিক ও বিশ্লেষকদের। বেইজিং সবসময়ই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিতে জাতিসংঘ সনদ ও 1967 সালের সীমান্ত অনুসারে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে। জাতিসংঘের এবারের অধিবেশনেও বেইজিংকে এই ইস্যুতে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন মিশর ভিত্তিক সংবাদ মাধ্যম আল আহরামের জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাব আল তাহের। ফিলিস্তিন সংকট মোকাবেলার প্রশ্নে এবারের অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। ফলে চীনের মধ্যস্থতায় ফিলিস্তিনকে ঐক্যবদ্ধ করার বিষয়টি সামনে এনে আন্তর্জাতিক সমর্থন আরো জোরালো করতে হবে। ঐক্যবদ্ধ ফিলিস্তিনের মধ্য দিয়ে জন্ম নেবে একক ও স্বাধীন ফিলিস্তিন। বরাবরই অধিকার ও দাবি আদায়ে ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আসছে চীন। আগামীতেও তারা একই নীতি অনুসরণ করবে বলে জানিয়েছে। হিজল জুবাইর, বাংলা ভিশন। ভারত, চীন, ইউরোপ, কানাডা সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ডুবছে বন্যার পানিতে। কিছুদিন আগে উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের বিস্তীর্ণ এলাকা। প্রবল বৃষ্টিপাত এসব বন্যার মূল কারণ হলেও এর পেছনে রয়েছে উড়ন্ত নদীর যোগসূত্র। অ্যাটমস্ফেরিক রিভার বা বায়ুমণ্ডলীয় এসব জলীয় বাষ্পের বিশালাকার নদীর কারণে বিশ্বজুড়ে দেখা দিচ্ছে ঘন ঘন আকস্মিক বন্যা ও ভূমিধস। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন আকাশ নদীর কারণে ভবিষ্যতে পৃথিবী পড়তে পারে ভয়াবহ বিপদে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টির পর ভয়াবহ বন্যা, পানির তোড়ে ভেসে যাচ্ছে বাড়িঘর। দরিদ্র রাষ্ট্র থেকে শুরু করে উন্নত মহাদেশ, অতিমাত্রায় বন্যার কবলে ডুবছে বিশ্বের বিভিন্ন অঞ্চল। সাম্প্রতিক সময়ে একই পরিণতি বরণ করছে কানাডা, ইউরোপ, চীন, ভারত, বাংলাদেশ সহ অনেক দেশ। এমন ভয়াবহ পরিস্থিতির জন্য অনেকাংশে দায়ী আকাশে উড়ন্ত অসংখ্য নদী। এসব আকাশ নদী ডেকে এনেছে ফেনী, কুমিল্লার ভয়াল বন্যা। কিন্তু সত্যিই কি নদী আকাশে ওড়ে? হঠাৎ করে কেনই বা বাড়ল বৃষ্টির পরিমাণ? 2023 সালে বন্যায় বিপর্যস্ত হয় ইরাক, ইরান, কুয়েত এবং জর্ডান।
অতিমাত্রায় বৃষ্টি ছিল এর প্রধান কারণ। মাত্র 3 দিনে 500 মিলিমিটার বৃষ্টি ভাসিয়ে নিয়ে গিয়েছিল চিলির রাস্তাঘাট। অস্ট্রেলিয়াতে বন্যা এনেছিল রেইনবোমা কিংবা প্রবল বৃষ্টি। কিছুদিন আগেই অতিমাত্রায় বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে গুজরাট ও ত্রিপুরা। উজানের প্রবল ঢলে ভেসে গেছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। বিশ্বজুড়ে চলমান ঘন ঘন আকস্মিক বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগের জন্য অনেকাংশে দায়ী আকাশে উড়ন্ত নদী বা অ্যাটমসফেরিক রিভার। মানুষের স্বেচ্ছাচারিতা সহ নানা কারণে দ্রুত উষ্ণ হয়ে উঠছে পৃথিবীর বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলকে আগের তুলনায় ধারণ করতে হচ্ছে অনেক বেশি আর্দ্রতা, যার ফলে আর্দ্রতা জমে জমে রূপ নিচ্ছে বিশালাকার বায়ুমণ্ডলীয় নদীতে। আবহাওয়াবিদরা বলছেন, উড়ন্ত নদী হল ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল পর্যন্ত লম্বা ও প্রশস্ত জলীয় বাষ্পের স্তম্ভ। সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে উৎপত্তি হলেও এই জমাট বাষ্পের স্তর ঠান্ডা মেরু অঞ্চলের দিকে সরে যায়। পৃথিবীর আকাশে সবসময়ই ছিল বায়ুমণ্ডলীয় নদীর অস্তিত্ব। বিশ্বের গড় উষ্ণতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এসব নদীর আকার ও আয়তন। একটি উড়ন্ত নদী গড়ে প্রায় 2000 কিলোমিটার দীর্ঘ ও 500 কিলোমিটার প্রশস্ত হতে পারে। নদীর গভীরতা হতে পারে প্রায় 3 কিলোমিটার। কখনো কখনো এর দৈর্ঘ্য ছাড়াতে পারে 5000 কিলোমিটারের চেয়েও বেশি। এত বড় বাষ্পের নদী খালি চোখে দেখলে মনে হবে আকাশের বুকে পুঞ্জীভূত কিছু মেঘ। বিশ্বের বিভিন্ন অঞ্চলে বায়ুমণ্ডলীয় নদীগুলো ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। জমাট বাঁধা বিপুল পরিমাণ আর্দ্রতা বা পানি বর্ষণ হলে সৃষ্টি হচ্ছে প্রবল বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগ। যদিও সব বন্যা ও ভূমিধসের জন্য বায়ুমণ্ডলীয় নদী দায়ী না, তবে এর কারণে প্রকৃতিতে বাড়ছে জটিলতা। বাতাসের বিশেষ অবস্থা জেট স্ট্রিমে ভর করে পৃথিবীর নতুন নতুন অঞ্চলে পৌঁছে যাচ্ছে অ্যাটমসফেরিক রিভার। চোখের আড়ালে থাকা এসব উড়ন্ত নদীর কারণে সৃষ্ট বন্যায় একসময় হয়তো ধ্বংসের মুখে পড়বে আমাদের নগরকেন্দ্রিক সভ্যতা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পাকিস্তানে বিদেশি কূটনীতিকদের গাড়িবহরে বোমা বিস্ফোরণের ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। আহত হয়েছে আরও 4 পুলিশ। ওই গাড়িবহরে 12 দেশের কূটনীতিক আর বিশিষ্ট অতিথিরা ছিলেন। তারা নিরাপদে রয়েছেন। রবিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত জেলার মালাম জাব্বা সড়কে ওই বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, বোমাটি রাস্তার পাশে পুঁতে রাখা ছিল। সন্ত্রাসীরা দূর থেকে নির্দিষ্ট যন্ত্রের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটায়। বোমা হামলার পর সেনা ও পুলিশ সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে এবং অনুসন্ধান অভিযান শুরু করে। গাড়িবহরে থাকা কূটনীতিকরা ইন্দোনেশিয়া, পর্তুগাল, কাজাখস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, তুর্কমেনিস্তান, ভিয়েতনাম, ইরান, রাশিয়া ও তাজিকিস্তানের। স্থানীয় চেম্বার অব কমার্সের আমন্ত্রণে সোয়াত উপত্যকা এলাকা পরিদর্শন করেছিলেন তারা। এ পর্যন্ত ওই হামলার দায় কেউ স্বীকার করেনি। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ইউক্রেনের সব সেনা নিঃশেষ না হওয়া পর্যন্ত পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে মরিয়া বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। কিয়েভকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলার অনুমোদন দেওয়া উচিত। ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গের এমন অবস্থানের প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন পেসকভ। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমোদন দেবেন না বলে বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য টাইমস। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রাশিয়ার কার্স্ক প্রদেশে অনুপ্রবেশ করে বেশ কিছু অঞ্চল দখল করে নেয়ায় যুদ্ধে আগের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে ইউক্রেনীয় বাহিনী। এরই মাঝে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমোদন পেতে দেন দরবার করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ লক্ষ্যে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন সফররত জেলেনস্কি। তবে ওই বৈঠকে বাইডেন যুদ্ধে ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেও পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার অনুমোদন দেবেন না বলেই অভিমত যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমসের। নাম প্রকাশে অনিচ্ছুক ন্যাটো কর্মকর্তার বরাত দিয়ে টাইমস জানিয়েছে, যৌথভাবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
টাইমসের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রেড লাইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিলে ক্রেমলিনের দিক থেকে কি ধরনের প্রতিক্রিয়া আসবে তা নিশ্চিত নয় পশ্চিমারা। এটি তাদের অস্বস্তিতে রেখেছে। সম্প্রতি রাশিয়ার দিক থেকে এ ব্যাপারে অনেক বেশি মাত্রায় হুঁশিয়ারিও আসছে। এছাড়া ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দিলেও তা যুদ্ধের মোড় ফেরাতে ততটা ভূমিকা রাখবে না বলেও অভিমত অনেক বিশ্লেষকের। তারা বলছেন, রাশিয়া এরই মাঝে পশ্চিমা ক্ষেপণাস্ত্রগুলো যতদূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম সেই সব অঞ্চলে থাকা বিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরিয়ে নিয়েছে। এর বদলে ইউক্রেন নিজেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদনে মনোযোগ দিলে বেশি লাভবান হবে বলে অভিমত টাইমসের। এদিকে ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন দেয়া উচিত বলে মনে করেন ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ। তিনি বলছেন, এ নিয়ে রাশিয়ার প্রতিক্রিয়া কি হবে তা ভেবে ভীত হওয়ার কিছু নেই। তার এই অবস্থানকে দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পশ্চিমারা ইউক্রেনকে খাদের কিনারে নিয়ে ফেলছে। ইউক্রেনের সব সেনা নিঃশেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে মরিয়া তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাই।